মাদারীপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে নিহত 9 জন, আহত অন্তত 31 জন। সারা দেশে নিহত আরো 5। টায়ার বাস্ট হয়েছে, গাড়ি ছিল 160 টন। আওয়াজ শোনার পরে আমরা ছুটে আসছি, স্থানীয় যারা ছিল তারা আইসা লাশগুলা বের করে আনছে। আইন বা শাস্তির বিষয়ে তোয়াক্কার এই চালকদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর পরামর্শ। এই গাড়িতে ডিউটি করে গাড়ি শিখছি ড্রাইভারি। শতকরা 50 জনের লাইসেন্স আছে, 50 জনের নাই। আনট্রেন ড্রাইভারকে আপনি দিয়েছেন, সেই জন্য তো ড্রাইভার দায়ী নয়। এটার জন্য দায় নিতে হবে ওনার অফ দ্য ভেহিকেল, তারপরে নিতে হবে যে রাষ্ট্রের। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন এবং আমি আসাদ আজিব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে বখাটের হাসুয়ার কোপে 10ম শ্রেণীর ছাত্রী খুন, আহত আরো 3 ছাত্রী হাসপাতালে ভর্তি। অভিযুক্ত বখাটে আটক। 7 দিন অচেতন থাকার পর ঢাকা মেডিকেলে মারা গেল মোহাম্মদপুরে নির্যাতিত কিশোরী গৃহ পরিচারিকা। অভিযুক্ত দম্পতি পলাতক। জাপানে G7 এর পার্শ্ব বৈঠকে বিশ্ব নেতাদের সঙ্গে অংশ নিলেন শেখ হাসিনা। জঙ্গিবাদ ও শরণার্থী সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে গুরুত্ব আরোপ। এবং 5ম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল বুঝিয়ে দেওয়া হচ্ছে নির্বাচনী সামগ্রী, বিভিন্ন স্থানে সহিংসতা, উদ্বিগ্ন ভোটার, নিরাপত্তা জোরদার। মাদারীপুরে ব্রিজের রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে 9 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 31 জন। স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিসের 3টি ইউনিট যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকুরের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার বিকেলে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় ব্রিজের উপর বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে যায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায়। এ সময় বেশ কয়েকজন সাঁতরে ডাঙায় উঠে আসে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস নিহত ও আহতদের উদ্ধার করে। সমাজদার ব্রিজের ওখানে বইয়া স্ট্যান্ডে বইয়া মানে টায়ার বাস্ট হয়েছে, গাড়ি ছিল 160 টন। আওয়াজ শোনার পরে আমরা ছুটে আসছি, ছুটে আসার আগে আমাদের এলাকার স্থানীয় যারা ছিল পার্শ্ববর্তী তারা আইসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আহতদের মাদারীপুর সদর হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স আমরা ঘটনাস্থলে পৌঁছি, আমরা এসেই 7টি লাশ উদ্ধার করি এবং আশঙ্কাজনকভাবে বেশ কয়েকজনকে হাসপাতালে প্রেরণ করি। তবে হতাহতের সংখ্যা এবং লাশের সংখ্যা বাড়তে পারে। চলতি বছর একই এলাকায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত ও অন্তত 12 জন আহত হন। সময় সংবাদ, মাদারীপুর। এছাড়া সাভার, মেহেরপুর, খাগড়াছড়ি ও ময়মনসিংহে আলাদা সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। শাস্তি প্রয়োগ করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি পথচারী, চালক ও মালিকদের আইন মানতে বাধ্য করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে নতুন সড়ক পরিবহন আইনের খসড়া। সংশ্লিষ্টরা বলছেন, অপরাধের সর্বনিম্ন শাস্তি উল্লেখ না থাকা এ খসড়ার বড় দুর্বলতা। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে নিরাপত্তা শৃঙ্খলা ফিরিয়ে আনতে শুধু শাস্তির মেয়াদ বা অর্থদণ্ডই বাড়ানোই যথেষ্ট নয়, থাকতে হবে প্রশিক্ষণের ব্যবস্থা। সেলিয়া সুলতানার রিপোর্ট। রাস্তায় প্রতিযোগিতা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং আর যাত্রী দুর্ভোগের এমন দৃশ্য এখন প্রতিদিনের। রাজধানীতে প্রায় 6,000 গণপরিবহন রয়েছে। দুবেলার ট্রিপ হিসেব করলে প্রায় 12,000 চালক। তবে তাদের কতজনের গাড়ি চালানোর যথাযথ প্রশিক্ষণ এবং সড়ক পরিবহনের নিয়মকানুন জানা আছে, তা নিয়ে রয়েছে শঙ্কা। 12-13 বছর সদরঘাট গুলিস্তান। আমার ওস্তাদ এই গাড়িতে ডিউটি করে গাড়ি শিখছি ড্রাইভারি। না, ড্রাইভিং লাইসেন্স দিতে কোনো সমস্যা হয় না। আইডেন্টি কার্ড মার থাকে না, দেখা গেলো শতকরা 50 জনের লাইসেন্স আছে, 50 জনের নাই।
কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রশিক্ষণের বাইরে থাকা এসব সাধারণ পরিবহন চালকদের যারা আইন বা শাস্তির কথাই জানেন না, তাদের প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি না করে শাস্তির পরিমাণ বাড়িয়ে সড়কে কতটুকু শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব? সর্বোচ্চ শাস্তি এটা খুব একটা ভেগ ট্রাম। সর্বোচ্চ শাস্তি 1 সেকেন্ডেরও হতে পারে, কিংবা কাঠগড়ায় দাঁড়ালো, যতটুকু দাঁড়ালো এটুকুই তার সর্বোচ্চ শাস্তি হতে পারে। তো সর্বোচ্চ শাস্তির মানে থাকতে হবে যেরকম, তেমনি সর্বনিম্ন শাস্তিও থাকতে হবে, যে এর নিচে শাস্তি দেওয়া যাবে না। আনট্রেন ড্রাইভারকে আপনি দিয়েছেন, সেই জন্য ড্রাইভার দায়ী নয়। ড্রাইভার তার জীবিকার কারণে সে ড্রাইভিংয়ে গেছে, এটার জন্য দায় নিতে হবে যে গাড়িতে তাকে বসিয়েছে, অর্থাৎ ওনার অফ দ্য ভেহিকেল। সমস্ত সার্টিফিকেট বা তার অ্যাবিলিটি ক্যাপাবিলিটি না যাচাই করে কোনো গাড়ি দিয়েছে, এবং তারপরে নিতে হবে যে রাষ্ট্রের, যে রাষ্ট্র এই তাকে ড্রাইভার করার জন্য কি কাজ করেছে। এছাড়া শুধুমাত্র আইন প্রণয়ন করে নয়, আইনের বাস্তবায়নে সড়কে পথচারীদের যথাযথ পথে পারাপার না করা এবং পরিবহনের যাত্রীদের নিরাপদে ওঠানামার বিষয়টিও কঠোরভাবে মানতে বাধ্য করতে হবে, তবেই পাওয়া যাবে আইনের সুফল। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে বখাটের হাঁসুয়ার আঘাতে 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো 3 জন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ থেকে এম.এ. মাহবুবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের এএসএম মহিপুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর 4 শিক্ষার্থী কোচিং শেষে বাড়ি ফিরছিল। সদর উপজেলার মহিপুর মোড়ে আসলে স্থানীয় বখাটে আব্দুল মালেক তাদের উপর হামলা করে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে শিক্ষার্থী কণিকা রানী ঘোষকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অন্যদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পিছন থেকে 4 জন আসে, আমরা 2 জনকে হাঁটছিলাম, পিছন থেকে এসে মারতে লাগলো হাসি দিয়ে। এরা কলেজ থেকে যাচ্ছিল, আর ওই যে ছেলেটা তোমাকে দৌড়িয়ে যায় কোপিয়ে দিয়েছে। সে একজন নেশাগ্রস্ত ছেলে, তো আমার ধারণা মতে যে মনে হচ্ছে তার মেয়েদের সাথে তার কোনো সম্পর্কই নাই। ঘটনার পরপরই অভিযুক্ত আব্দুল মালিককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসী। ফিজিক্যাল অ্যাসল্ট হয়ে মোট 4 জন রোগী আসছিল, তার মধ্যে একজন হচ্ছে মানে আমরা আসার পরই ডেড পাই আর কি, তাকে মৃত ঘোষণা করি। আর বাকি যে 3 জন ছিল তাদেরকে আমরা প্রাথমিকভাবে সমস্ত যে মানে কাটা ছিল সেগুলোকে সেলাই টেলাই করে দিয়েছি। ঘটনায় জনগণের সহায়তায় মূল আসামি আব্দুল মালিককে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে, তদন্তের প্রাথমিক পর্যায়ে, এবং বিস্তারিত তদন্ত করে আমরা চলতে পারব। পুলিশ জানিয়েছে অভিযুক্ত আব্দুল মালেক সদর উপজেলার দিয়ার ধাইনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে। বছর খানেক আগে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে 3 মাসের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। 7 দিন অচেতন থাকার পর ঢাকা মেডিকেলে মারা গেল রাজধানীর মোহাম্মদপুরে নির্যাতনের শিকার কিশোরী গৃহ পরিচারিকা হাসিনা খাতুন। আজ সকাল 10:30টার দিকে তার মৃত্যু হয়। নিহত কিশোরীর শরীরে নির্যাতনের অসংখ্য দাগ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার পর থেকেই অভিযুক্ত দম্পতি পলাতক রয়েছেন। তাদের ধরতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আদরের বড় মেয়ের অকাল মৃত্যুতে শোকে পাথর সালমা বেগম। নির্বাক চেয়ে থাকা ছাড়া কিছুই যেন করার নেই তার। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত সংসারে একটুখানি সচ্ছলতার আশায় মাস 4 আগে মোহাম্মদপুরের ব্যবসায়ী শরীফুল ইসলামের বাসায় মেয়ে হাসিনা খাতুনকে কাজে দেন সালমা বেগম। দীর্ঘ এই সময়ে বেশ কয়েকবার যোগাযোগ হলেও জানতেন না নির্যাতনের কথা। 6 দিন আগে হঠাৎই খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে মেয়েকে পান অচেতন অবস্থায়। আমার যারা তোবাই লাগে হেয়ার মোবাইলে আমার ফোন করে খবর কইছে মেলের টাইফয়েডে ধরা পড়ছে। আবার পরে দেই হাত ভাঙছে, একটা ফাও ভাঙছে, আপনার মাথা আঘাত করছে, কানের আঘাত করছে, আমার জিব্রার আঘাত করছে, আপনার ফিড চেক দিছে। আমি আমার বারাত কারো রয়েছে, আমার এবার খাওয়ার পরে ভাবিতে ইন্তিকাল গেছে। ভর্তির সময়ে নিহতের শরীরে নির্যাতনের অসংখ্য চিহ্ন ছিল বলে জানান কর্তব্যরত নার্স ও ডাক্তার। যে এই মালিকের বাসায় কাজ করতো, ওই মালিকে না জানি মালিকের ছেলে জ্বর কইয়া মেডিকেলে আনছে, তখন যে ভর্তি করে তখন ওই বাক্সে সমস্ত শরীরে ক্ষত বিক্ষত হয়ে রয়েছে। মেয়েটাকে আমরা যখন পেয়েছিলাম তখন পেশেন্টটা ছিল ডিপ আনকনশাস, প্লাস বডিতে মাল্টিপল ইনজুরি মার্ক ছিল বিভিন্ন ডিউরেশনের। এই অবস্থায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন নিহতের বাবা মা। দর্শনার নামে চাই যে এটা আপনারা কি করবেন, এটা আপনারা বলতে চান। আমার মেয়ের দামি করছে নিছি, ওয়ার শাস্তিটা দামি করছে নিছি। আমরা ওয়ার শাস্তিটা আপনারা যেমন পারেন আপনারা এমন সাংগেস্তা
এমন করে দিবেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত দম্পতি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আমরা ভিকটিমের মাকে নিয়ে যে বাসায় কাজ করতাম ওই বাসায় গিয়েছি, বাট বাসাটা তালাবদ্ধ। তবে আমরা চেষ্টা করতেছি যে কোনোভাবে তাকে ধরার জন্য। নিহত হাসিনা খাতুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামে। 3 বোনের মধ্যে সেই ছিল সবার বড়। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে আটক 6 বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন। নাশকতার পরিকল্পনা ছিল বাংলাদেশে। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেলে বিশ্ব অর্থনীতির ওপর এর মারাত্মক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন G7 এর নেতারা। আজ জাপানের ইসেশিমায় জোটের 42তম সম্মেলনের শেষ দিনে এক ঘোষণাপত্রে বিশ্ব অর্থনীতির গতি বাড়ানোর পাশাপাশি চরমপন্থা, জঙ্গিবাদ ও শরণার্থী সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। একই দিন সকালে G7 শীর্ষ সম্মেলনের সাইড লাইনে আউটরিচ দেশগুলোর বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের ইসেশিমায় শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর দুদিনব্যাপী সম্মেলনের শেষ দিন শুক্রবার বিশ্ব নেতাদের সঙ্গে এক পার্শ্ব বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম সহ কয়েকটি দেশের সরকার প্রধানকে এবারের সম্মেলনে আউটরিচ দেশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়। বৃহস্পতিবার G7 শীর্ষ সম্মেলনের প্রথম দিনে বিশ্ব নেতাদের মধ্যে আলোচনায় বৈশ্বিক অর্থনীতির গতি বাড়ানোর বিষয়টি প্রাধান্য পায়। আর এক্ষেত্রে ব্রিটেন EU থেকে বের হয়ে গেলে বিশ্ব অর্থনীতির উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে G7 সম্মেলনের ঘোষণাপত্রে বলা হয়। এছাড়া সন্ত্রাসবাদ, শরণার্থী সমস্যা, সাইবার নিরাপত্তা ও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলের মালিকানা বিষয়েও আলোচনা হয়। সম্মেলনের শেষ দিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি ঝুঁকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন জাপানি প্রধানমন্ত্রী। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। এ দফায় নির্বাচন হবে 720টি ইউনিয়নে। সম্পন্ন হয়েছে ভোট গ্রহণের সব প্রস্তুতি। নির্বাচনী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে প্রয়োজনীয় সামগ্রী। কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র্যাব ও আনসার সদস্য। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জুমার নামাজের পর থেকে রাজশাহীর চারঘাট উপজেলায় শুরু হয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ। নিজ নিজ ভোট কেন্দ্রের পক্ষে ব্যালট বক্স, পেপার, কালি সহ সরঞ্জামাদি বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। সেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সামগ্রী। ফেনীর দাগনভূঞা উপজেলার একটি ইউনিয়নে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়ে যাওয়ায় এ ধাপে নির্বাচন হবে 5টি ইউনিয়নে, যেখানে 1,04,051 জন ভোটারের বিপরীতে লড়াই করছেন 27 জন চেয়ারম্যান প্রার্থী। শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন উৎসবমুখর পরিবেশে উপহার দিতে পারবো এবং ভোট কেন্দ্রে যাতে কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং প্রকৃত ভোটাররা যাতে ভোট দিয়ে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে, আমরা প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যাপারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে নবগঠিত সিলেটের ওসমানীনগর ইউপিতে প্রথমবারের মতো কোনো নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সকাল থেকেই ছিল বাড়তি উৎসবের আমেজ। ভোট উপলক্ষে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন জেলা নির্বাচনী কর্মকর্তা। আমরা মালামাল দুপুরে রিসিভ করেছি এবং আমরা চলে আসছি কেন্দ্রে। এখন আমরা গুছিয়ে নিচ্ছি। যদিও আমরা আগে একবার দেখে গিয়েছি, এখানে পরিবেশ খুব ভালো আছে, সুন্দর আছে। নির্বাচনকে আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং উৎসবমুখর করার লক্ষ্যে প্রতিটা কেন্দ্রে এবং আমরা 5 স্তরের নিরাপত্তা নিশ্চিত করছি। বগুড়া ও দিনাজপুরেও সকাল থেকেই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট বক্স ও অন্যান্য সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে বিভিন্ন কেন্দ্রে। সহিংসতা মোকাবেলায় শনিবার র্যাব পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে বিজিবি। আমাদের প্রত্যেকটি প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার বিষয়ে আমাদের গোয়েন্দা রিপোর্ট এসেছে। সেই তার ভিত্তিতে আমরা মনে করি যে সকলেই দক্ষতার সাথে এই নির্বাচনটা সম্পন্ন করতে সক্ষম হবে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, নাটোর, চাঁদপুর সহ বিভিন্ন জেলাতেও রিটার্নিং কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে তাদের নির্বাচনী উপকরণ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় কুষ্টিয়ায় একজন মারা গেছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আহত হয়েছেন আরও অন্তত 19 জন। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার সদর উপজেলার আইলচারা এলাকায় শাহিন নামে এক যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চট্টগ্রামে বিকেলে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষের মাঝে পড়ে 6 মাসের অন্তঃসত্ত্বা এক মায়ের গর্ভপাত হয়। এছাড়া নড়াইল ও ঝিনাইদহে সংঘর্ষে 10 জন গুলিবিদ্ধ হয়েছেন। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজভবনে নয়, এবার সংসদ ভবনের বাইরে রেড রোডে শপথ নিলেন তৃণমূল নেত্রী মমতা। উপস্থিত ছিলেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধি। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়।
জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে গত মাসে আটক 6 বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটির আদালত। আজ দুপুরে কঠোর নিরাপত্তায় তাদেরকে সিঙ্গাপুরের একটি আদালতে হাজির করা হয়। গত মাসে অভ্যন্তরীণ নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে তাদেরকে আটক করে পুলিশ। ওই বাংলাদেশিরা নিজেদের আইএস সদস্য বলে দাবি করে বলে জানায় সিঙ্গাপুর কর্তৃপক্ষ। কয়েক দফায় জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাদের বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ আনা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রহমান মিজানুর, মামুন লিয়াকত আলী, মিয়া রুবেল, জামান দৌলত, মোহাম্মদ জাবাদ কায়সার, হাজি নুরুল ইসলাম সওদাগর ও সোহেল হাওলাদার। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কথিত এজেন্ট মেন্দি সাফাদি এবং বিএনপি নেতা আসলাম চৌধুরীর মধ্যে বৈঠকের বিষয়ে বিস্ময়কর তথ্য মিলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, এই ঘটনার সঙ্গে বিএনপি ছাড়াও অন্য দলের নেতারাও জড়িত। সকালে স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসভবনে সাংবাদিকদের এই তথ্য জানান। দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং এই দেশের সরকারকে মানে একটা চ্যালেঞ্জের মুকাবিলা করার জন্য তারা একটা ষড়যন্ত্র করার একটা প্রক্রিয়া তাদের ছিল। তবে এইটুকু আমরা বলতে পারি, তিনি একা নন, তার সঙ্গে আরো অনেকেই আছেন। আমাদের মানে দলের অন্য দলের নেতারাও এখানে কয়েকজনের নাম এসে চলে আসবে আমরা মনে করছি। আমরা অনেক কিছুই পেয়েছি যা হয়তো অনেকেরই বিস্ময় হয়ে যায়। আইপিএলের খবর, ফাইনালের টিকিটের জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে মুস্তাফিজুরের সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত 8:30টায়। 29 মে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে বিজয়ী দল। গ্রুপ পর্বে দুবারের দেখায় গুজরাট লায়ন্সের বিপক্ষে জয় পেয়েছিল মুস্তাফিজের হায়দ্রাবাদ। চলতি লিগে ডেথ ওভারে সবচেয়ে কিপ্টে বোলারের রেকর্ড গড়া মুস্তাফিজ হয়তো বদলে দেবেন সব হিসেব। অধিনায়ক ওয়ার্নার, ওপেনার শেখর ধাওয়ান ও যুবরাজ সিং রয়েছেন দুর্দান্ত ফর্মে। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে হার মানলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ পাচ্ছে গুজরাট লায়ন্স। ছন্দে থাকা ব্রেন্টন ম্যাককালাম ও অ্যারন ফিঞ্চের সঙ্গে রয়েছেন ডোয়াইন স্মিথ ও ড্যারেন ব্রাভো। গুজরাটের দুশ্চিন্তার নাম স্পিনার রবীন্দ্র জাদেজা ও শাদাব জাগাতের বাজে ফর্ম। আগের যে কোনো বারের চেয়ে এবারের ঈদে ঘরমুখ যাত্রীদের যাত্রা স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় 4 লেনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আগের যে কোনো সময়ের চাইতে এবারকার ঈদের যাত্রা স্বস্তিদায়ক হবে। আগের যে কোনো সময়ের চাইতে দুর্ভোগ অনেক কমে যাবে, কারণ গতবার 4 লেনের কাজ পুরোপুরি শেষ হয়নি। এবার এই ময়মনসিংহ এবং ঢাকা চিটাগাং যাদবপুর ময়মনসিংহ এই দুটি 4 লেন, এখানেই তো সমস্যাগুলো হয়। এই দুটি 4 লেনে কোনো দুর্ভোগ হবে না। যাদবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত যে 4 লেন হচ্ছে সেখানে কিছু কিছু দুর্ভোগ হবে, কারণ সেটা নির্মীয়মান রাস্তা। ট্রানজিটের নামে ভারতকে করিডোর সুবিধা দিয়ে সরকার দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আখাউড়া থেকে একবারে আগরতলা পর্যন্ত যে ল্যান্ড ট্রানজিট দেওয়া, এইটা একেবারেই দুরভিসন্ধিমূলক এবং এই অল্প দামে দেশের স্বাধীনতা বিক্রি করে দেওয়া, এবং এই সরকার আত্মাকে বিক্রি করে দিয়েছেন পার্শ্ববর্তী দেশের কাছে। একই দেশের মাল আমার দেশের মধ্যে আবার ওই দেশে যাবে, এইটা ট্রানজিট না, এটা করিডোর। আর করিডোর মানেই হচ্ছে বিপর্যয়কর বিষয়। ভারতের 7টি প্রদেশে কেউ স্বাধীনতার দাবি করছেন, স্বায়ত্তশাসনের দাবি করছেন, এগুলোকে নাকি মানে সেখানে দমন করার জন্য অস্ত্রশস্ত্র যাবে। তাহলে বাংলাদেশের নিরাপত্তা কোথায় থাকলো? ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শপথ গ্রহণের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ, ভুটান এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের 140 জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া অমিতাভ বচ্চন, শাহরুখ খান সহ বলিউড এবং টলিউডের বেশ কয়েকজন শিল্পীও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে শপথ গ্রহণের পর বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গে আমন্ত্রণ জানান মমতা। দ্বিতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মসনদে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবন ছেড়ে কলকাতার রেড রোডে জনতার কাতারে শপথ নিলেন মুখ্যমন্ত্রী হিসেবে। আমি অকপট শ্রদ্ধা ও নিষ্ঠা পোষণ করিব। স্থানীয় সময় 12:40 পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তাকে শপথ বাক্য পাঠ করান। তৃণমূলের আরো 42 বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন এদিন। মমতার শপথ নেওয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রথম সারির সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছিলেন উত্তরপ্রদেশ, বিহার ও দিল্লির মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে হাজির হন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা নিচ্ছি। এদিকে পশ্চিমবঙ্গের মালদহ বাদে সব জেলার অন্তত একজন বিধায়ককে বেছে নেওয়া হয়েছে মন্ত্রিসভার সদস্য হিসেবে। মালদহ জেলায় কোনো আসনেই বিজয়ী হতে পারেনি তৃণমূল কংগ্রেস। এছাড়া মন্ত্রিসভায় এবার ঠাঁই পেয়েছেন কয়েকজন মুসলিম ও আদিবাসী বিধায়ক। শাশ্বত সত্য, সময় সংবাদ। ভারতের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর আইপিএল শেষ করে ঢাকায় ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের পারফরমেন্স নিয়ে খুব বেশি সন্তুষ্ট না হলেও সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টাই করেছেন বলে জানিয়েছেন তিনি। দেশে ফিরে বিমানবন্দরে একথা জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই টাইগার অলরাউন্ডার। টিমের জন্য ভালো, আমার পার্সোনাল দিক থেকে হয়তো আরো অনেক ভালো করার সুযোগ ছিল, বাট সবসময় যেরকম মানুষ চাই সেভাবে হবে না। তো এই তো ওভারঅল আমার কাছে মনে হয় টিম হিসাবে আমাদের ফার্স্ট টার্গেট ছিল কোয়ালিফাই করা টপ 4-এ, তো সেটা আমরা করতে পারছি। বাট হ্যাঁ, আনফর্চুনেটলি আমরা ফাইনাল খেলতে পারিনি। আসলে যে যত ভালোই করুক সন্তুষ্ট থাকে না, তারপরে এবার ওরকম ভালো কোনো পারফরমেন্স করে নাই যে খুব সন্তুষ্ট থাকার মতো। ওর জন্য নতুন এক্সপিরিয়েন্স ছিল, আর দুইজন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা বা ওরকম একটা বড় আসরে অবশ্যই ভালো ব্যাপার। সন্ধ্যার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মাদারীপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে নিহত 9, আহত অন্তত 31 জন, সারা দেশে নিহত আরো 5। চাঁপাইনবাবগঞ্জে বখাটের হাসুয়ার কোপে 10ম শ্রেণীর ছাত্রী খুন, আহত আরো 3 ছাত্রী হাসপাতালে ভর্তি, অভিযুক্ত বখাটে আটক। 7 দিন অচেতন থাকার পর ঢাকা মেডিকেলে মারা গেল মোহাম্মদপুরের নির্যাতিত কিশোরী গৃহপরিচারিকা, অভিযুক্ত দম্পতি পলাতক। জাপানের G7-এর পার্শ্ব বৈঠকে বিশ্ব নেতাদের সঙ্গে অংশ নিলেন শেখ হাসিনা, জঙ্গিবাদ ও শরণার্থী সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে গুরুত্ব আরোপ। এবং 5ম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল, পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী, বিভিন্ন স্থানে সহিংসতায় উদ্বিগ্ন ভোটার, নিরাপত্তা জোরদার। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।